নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে সঙ্গীত শিল্পীর গল্প বলবো, আমি জানি না কতজন তার নাম শুনেছেন, কিন্তু তার জীবনটাও বেশ ঘটনাবহুল এবং বেশ অনুপ্রেরণাদায়ক। তাই আজকের গল্প আহ, যাকে নিয়ে, তার নাম মিস কমলা ঝরিয়া। 1906 খ্রিস্টাব্দে কমলা ঝরিয়া ভারতের তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত বিহার রাজ্যের ঝরিয়া নামক কয়লা খনির অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন। তার মূল নাম ছিল কমলা সিং। কমলা তার পিতামাতার সাথে মহারাজ শিবপ্রসাদ রাজবাড়ির সন্নিকটেই থাকতেন। তার পিতা সম্ভবত রাজবাড়িতে কাজ করতেন। অনেকের মতে তার পিতা ঠিকাদারির ব্যবসার সাথেও জড়িত ছিলেন। হয়তো এই কারণেই রাজপরিবারের সঙ্গে তাদের একটি সহজ যোগাযোগ গড়ে উঠেছিল এবং সেই সূত্রে রাজবাড়িতে তার অবাধ যাতায়াতও ছিল। রাজ দরবারে গানের আসরে গান শোনার সূত্রে ছোটবেলা থেকেই কমলার সঙ্গীতের প্রতি আকর্ষণ গড়ে উঠেছিল। একবার মহারাজ শিবপ্রসাদ তার বিবাহ বার্ষিকীতে সেকালের প্রখ্যাত গায়ক কাসেম মল্লিককে তার দরবারে সঙ্গীত পরিবেশনের আমন্ত্রণ জানান এবং এই কাসেম মল্লিকের গান শুনে মহারাজ এতটাই মুগ্ধ হন যে তিনি কাসেম মল্লিককে তার দরবারের সভা গায়ক হিসেবে থাকার অনুরোধ করেন এবং এই সূত্রে কাসেম মল্লিক প্রায় 7-8 বছর এই রাজদরবারের সভা গায়ক হিসেবে কাটান এবং এই সময় ঘটনাক্রমে কাসেম মল্লিক কমলার গান শুনে মুগ্ধ হন এবং মহারাজের অনুমতি নিয়ে তাকে গান শেখানোও শুরু করেন। এরপর তিনি ঝরিয়া রাজদরবারের আর এক সঙ্গীত গুণী শ্রীনাথ দাস নন্দীর কাছে শাস্ত্রীয় সঙ্গীত শিখতে শুরু করেন। 1930 খ্রিস্টাব্দে কাসেম মল্লিক কমলা ঝরিয়াকে কলকাতায় নিয়ে আসেন এবং HMV রেকর্ড কোম্পানির সাথে পরিচয় করিয়ে দেন। তিনি প্রথম গান রেকর্ড করেন হিজ মাস্টার্স ভয়েসে এবং এই রেকর্ডটি প্রকাশিত হয়েছিল 1930 সালের সেপ্টেম্বর মাসে। এই রেকর্ডে মোট 2টি গান ছিল। সেগুলি হলো প্রিয় যেন প্রেম ভুলো না এবং একটি গজল, এবং এই গানটির রচয়িতা ছিলেন ধীরেন্দ্রনাথ দাস। আর একটা যে গান ছিল এই রেকর্ডে, নিঠুর নয়ন বান কেন হানো, এবং এটি একটি দাদরা। এই গান দুটির রচয়িতাও ছিলেন প্রণব রায় এবং সুরকার ছিলেন তুলসী লাহিড়ী। এই রেকর্ডটির নম্বর যদি কেউ জানতে চান তাদের জন্য জানিয়ে রাখি, N3137। এই 4টি গানের জন্য তিনি পেয়েছিলেন 65 টাকা এবং গানের রেকর্ড সম্পন্ন হওয়ার পর কমলা দেশে ফিরে যান এবং রেকর্ড কোম্পানি গান রেকর্ডের সময় শিল্পীর নাম হিসেবে শুধু কমলা লিখে রেখেছিল এবং রেকর্ড প্রকাশের সময় পূর্ণ নাম না পাওয়ায় প্রথমে নাম রাখা হয় মিস কমলা। কিন্তু এই নামে এই সময়ে আরও একজন শিল্পী ছিলেন, তাই কমলার বাসস্থানের নাম বন্ধনীর ভিতরে যুক্ত করে নাম রাখা হয় মিস কমলা ঝরিয়া এবং সেদিন থেকেই তিনি কমলা সিং থেকে আস্তে আস্তে পরিচিত হতে থাকেন কমলা ঝরিয়া হিসেবে। কালক্রমে এই বন্ধনীর ভিতরে রাখা ঝরিয়াই সরাসরি নামের সাথে যুক্ত হয়ে দাঁড়ায় কমলা ঝরিয়া। এরপর কমলা ধীরে ধীরে ওস্তাদ উজির খানের কাছে ঠুমরি, জমিরুদ্দিন খানের কাছে গজল এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শেখেন। শাস্ত্রীয় সঙ্গীতের বাইরে তিনি অন্যান্য গানের তালিম নেন কে মল্লিকম, সতীশ ঘোষ এবং শ্রীনাথ দাস নন্দীর কাছে। এরপর তিনি কাজী নজরুল ইসলাম এবং তুলসী দাসের তত্ত্বাবধানে নজরুল সঙ্গীত এবং বাংলা চলচ্চিত্রের গানও রেকর্ড করেন। নজরুল ইসলামের গান গেয়ে বেশ সুনাম অর্জন করেন তিনি। নজরুলের গানের ক্ষেত্রে তাকে প্রশিক্ষণ দিয়েছিলেন স্বয়ং নজরুল এবং তুলসী লাহিড়ী। এ বিষয়ে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, তা গেয়েছি, তবে গোড়ার জীবনে। পরে লাহিড়ী মশাই আমাকে আলাদা করে তালিম দিয়েছেন, কত কি শিখিয়েছেন। পরে তো আমি বেশিরভাগ ওর গানই গেয়েছি, তবে কাজীদার দানও ভুলব না। কত বড় মানুষ, কত অফুরন্ত ওর গানের ভাণ্ডার। কথায় কথায় মুখে মুখে গান বাঁধতে পারতেন, এমন ক্ষমতা। এই
তার যে কথোপকথন, সেই কথোপকথনটি হয়েছিল শ্যামল ঘোষের সাথে। তার একটা বক্তৃতা, স্মৃতি সত্তা নাট্য, কলকাতা, জানুয়ারি 2003 সালের পৃষ্ঠা নম্বর 185-তে প্রকাশিত হয়। 1931 খ্রিস্টাব্দে প্রথম চলচ্চিত্রের সাথে জড়িয়ে পড়েন কমলা ছড়িয়া। তার অভিনীত প্রথম ছবিটি ছিল ব্লাড ফিউড এবং পরিচালক ছিলেন হীরালাল। এই ছবিতে হরিপ্রসন্ন দাসের সঙ্গীত পরিচালনায় কণ্ঠও দান করেছিলেন তিনি। 1932 খ্রিস্টাব্দে এইচএমভি থেকে পাঞ্জাবি, উর্দু এবং হিন্দি ভাষায় রচিত মোট 10টি গানের রেকর্ড প্রকাশিত হয়েছিল। এর ভেতর ছিল গজল, গজল কাওয়ালি ও দাদরা অঙ্গের গান। এই বছরে 4টি বাংলা গানের রেকর্ড প্রকাশিত হয়েছিল। এর ভিতরে একটি গানের রচয়িতা ছিলেন ধীরেন মুখোপাধ্যায়, অপর 3টি গান ছিল কাজী নজরুল ইসলামের। 1933 খ্রিস্টাব্দে এইচএমভি ছাড়া টুইন কোম্পানি থেকে তার রেকর্ড প্রকাশিত হয়েছিল। এর বেশিরভাগই ছিল হিন্দি, উর্দু গজল, ভজন, ঠুমরি ইত্যাদি অঙ্গের গান। এরপর তার কিছু গানের রেকর্ড প্রকাশ করেছিল সেনোলা, পায়োনিয়ার, মেগাফোন এবং কলম্বিয়া কোম্পানি। এই বছরে তিনি প্রথম বাংলা সিনেমা যমুনা পুলিনে কণ্ঠদান করেন এবং বাংলা গানে তিনি বিশেষভাবে সুপরিচিতা হয়ে উঠেছিলেন নজরুলের গান, কীর্তন এবং রামপ্রসাদী গানের জন্য। 1936 খ্রিস্টাব্দে প্রিয়নাথ এন গাঙ্গুলি পরিচালিত পাতালপুরী নামক ছায়াছবিতে টুমনির প্রতিবেশিনী চরিত্রে অভিনয় করেন এবং এছাড়া তিনি 2টো গানও গেয়েছিলেন এই সিনেমায়। গান দুটি হলো দিনের আলো ফুরায়ে যায় ও বলো গো তায় ফিরে যেতে। 1936 খ্রিস্টাব্দে অন্নপূর্ণার মন্দিরে কণ্ঠদান করেন। এই ছবিতে তার গাওয়া বধূ তুমি যে আমার প্রাণ বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তার অভিনীত বিভিন্ন চলচ্চিত্রগুলির নাম আরেকবার এখানে উল্লেখ করে দিচ্ছি। ব্লাড ফিউড 1931 সালে, চরিত্রের নাম জানা যায়নি। এছাড়া তিনি ছবিতে গানও গেয়েছিলেন। যমুনা পুলিনে আগেও বললাম 1933 সালের ছবি, তার চরিত্রটির নাম ছিল রানী বিশাখা। মাস্তুতো ভাই ছবিতে, যেটা প্রকাশিত হয়েছিল 1934 সালে, তিনি অভিনয় করেছিলেন। পাতালপুরীতেও অভিনয় করেছিলেন টুমনির প্রতিবেশিনী হিসেবে 1935 সালে। মন্ত্রশক্তি, এটিও প্রকাশিত হয়েছিল 1935 সালে এবং এখানে তার চরিত্রটি ছিল রানী বাইজি। সোনার সংসার 1936, তার চরিত্রের নাম ছিল বৈষ্ণবী। বাঙালি 1936 সালেই প্রকাশিত ছবি, এখানেও তিনি অভিনয় করেছিলেন। তরুবালা ছবি 1936 সালের ছবি, এটিতেও তিনি অভিনয় করেছিলেন। এরপর 1939 সালের দেবযানী, এই ছবিতে তার চরিত্রটির নাম ছিল ছন্দা। এরপর 1940-এ ঠিকাদার এবং 1941-এ বিজয়িনী। যতদূর তথ্য আমরা পেয়েছি আপনাদের সামনে তুলে ধরলাম। গানের সূত্রে এরপর তুলসী লাহিড়ীর সাথে তার প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে পারিবারিক অশান্তিও শুরু হলে তুলসী লাহিড়ী তার দ্বিতীয় স্ত্রী শান্তিলতা এবং 4 পুত্র ও 2 কন্যাকে ছেড়ে কমলার সঙ্গেও থাকা শুরু করেন। পরে অবশ্য দুজনের এই সম্পর্ক তুলসী লাহিড়ীর পরিবার মেনে নিয়েছিলেন। তুলসী লাহিড়ী কমলাকে নিয়ে নানা ভাড়া বাড়িতে থাকার পর শেষে তাকে কলকাতার 158/C রাসবিহারী অ্যাভিনিউয়ের একেবারে সদর রাস্তার পাশের একটি 3তলা বাড়ি কিনে দেন। ঝরিয়া থেকে কমলার এক ভাই এসে সপরিবার এই বাড়িতেই ওঠেন। 1959 খ্রিস্টাব্দে তুলসী লাহিড়ীর মৃত্যু হয়। তুলসী লাহিড়ীর মৃত্যুর পর কমলা গানের জগৎ থেকে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেন। অনেকটাই নিঃসঙ্গ হয়ে পড়েন তিনি। বাইরের যোগাযোগও কমে আসে। এরপর তার আর কোনো নতুন রেকর্ড বের হয়েছে বলে খুব একটা জানা যায় না। মৃত্যুর বছর 3 আগে শেষ বড় কোনো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যখন গ্রামাফোন কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে তাকে গোল্ডেন ডিস্ক দিয়ে সম্মানিত করা হয়। 1979 খ্রিস্টাব্দের 20 ডিসেম্বর কলকাতায় তার মৃত্যু হয়। তো এই ছিল এক সঙ্গীত প্রতিভার মিস কমলা ঝরিয়ার গল্প আপনাদের সামনে তুলে ধরলাম। হয়তো অনেকে চেনেন বা চেনেন না। যদি আমাদের গল্প আপনাদের এতটুকু মন জয় করে থাকতে পারে,
তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। আর আমাদের উপস্থাপনা তথ্য যদি ভালো লাগে তাহলে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, কোথা থেকে দেখছেন আপনারা আমাদের জানতে পারলে খুব ভালো লাগবে। কমেন্টের মাধ্যমে আপনারা সেটাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন। ভালো লাগলে একটু ছড়িয়ে দিন আমাদের চ্যানেলকে। গল্প যেখানে সত্যি। ধন্যবাদ।